বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগের ভিডিওটাতে দেখো আমরা কোথায় তোমার বাদ দিয়েছি। এর আগের ভিডিওটাতে তোমার বাদ দিয়েছিলাম যে কোষ চক্র। কোষ চক্র কাকে বলা হয়? যে চক্রাকারে তোমার কোষ তোমার পরিবর্তিত হতে থাকে তাকে বলা হয় কোষ চক্র। তো বলা হয় একটি কোষ থেকে আরেকটা কোষে তোমার রূপান্তরিত হয়, কোষ চক্র বলা হয়। এই কোষ চক্র যদি বলা হয় যে কোষ চক্রের টোটাল মিলে তোমার দুইটা আছে ভাগ। এর আগের থেকে যদি বলা হয় কোষ চক্র যদি আসি তাহলে কোষ চক্রের মাইটোটিক ফেজ এন্ড তোমার ইন্টারফেজ বলা হয়। মাইটোটিক ফেজে হচ্ছে চারটা ভাগ, একটা বলা প্রোফেজ, একটা হচ্ছে মেটাফেজ, একটা অ্যানাফেজ এন্ড তোমাকে টেলোফেজ আছে দশা। এই পর্যন্ত পড়িয়েছিলাম। এন্ড ইন্টারফেজ দশায় বলেছিলাম যে জি ওয়ান এর সাথে তোমার জি টু পরীক্ষা বারবার ঘুরে ফিরে এই কোশ্চেনটাই ঘুরে ফিরে আসে যে ডিএনএ দ্বৈতকরণ ঘটে কোন? তোমার ডিএনএ দ্বৈতকরণ বা ডাবলীকরণ বা সংখ্যায় বৃদ্ধি ঘটে কোন? বলবো এস দশায়। কোথায়? ইন্টারফেজের এস দশায়। জি1 দশায় কি উৎপন্ন হয়? প্রোটিন, আরএনএ এবং উৎসেচক উৎপন্ন হয়। এন্ড জি2 দশায় কি হয়? কোষীয় অঙ্গাণুর আকার বৃদ্ধি, প্রোটিন উৎপাদন, উৎসেচক এগুলো তোমার কাজ তোমার কি হতে তোমার কি থাকে। আশা করি এই পর্যন্ত তোমার সবার তো বুঝতে পাওয়া গিয়েছে। এবার আসি আমার পরেরটাতে। পরেরটাতে তোমার দেখা যায় যে এটা একটা ডায়াগ্রাম দিয়েছি। এই ডায়াগ্রামটা কিছু দেখো তো। ডায়াগ্রামটা দেওয়া আছে যে কোষ চক্রের টোটাল মিলিয়ে যদি বলা হয় ইন্টারফেজ, এটাকে বলা হয় মাইটোটিক ফেজ। এই চারটাকে বলা হয় মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ কোনটা কোনটা মিলে মাইটোটিক ফেজ? এদিকে লিখে দিই মাইটোটিক ফেজ, লিখবো মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ সমান সমান প্রোফেজ প্লাস মেটাফেজ প্লাস অ্যানাফেজ প্লাস টেলোফেজ। টেলোফেজ দশা। এই সবগুলোকে মিলে বলা হয় কি? বলা হচ্ছে মাইটোটিক ফেজ। তাই এটা গেল হচ্ছে মাইটোটিক ফেজ। এই চারটা মিলে মাইটোটিক ফেজ। আর বাকি পুরোটাকে বলা হয় ইন্টারফেজ। কোন দশা? লেখা আছে ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশার তিনটা ভাগ বলছিলাম, একটা জি1, একটা হচ্ছে এস, একটা তোমার জি2। জি1 দশায় কি হয়? আগেও লেখা আছে প্রোটিন উৎপন্ন হয়, আরএনএ উৎপন্ন হয়, উৎসেচক উৎপন্ন হয়, ডিএনএ বলা হয়, ডিএনএ দ্বৈতকরণ বা সংখ্যায় বৃদ্ধি ঘটে। এন্ড জি2 দশায় কোষীয় অঙ্গাণুর তোমার আকারে বৃদ্ধি কি ঘটে। এবার বলি জি0 দশা। জি0 এমন একটা দশা, এই দশায় যদি তোমার আসে কোষ চক্রের জি0 দশায় প্রোটিন বলা হয়, আরএনএ উৎসেচক এগুলো উৎপন্ন বন্ধ হয়ে যায়। বন্ধ যদি না বন্ধ হয়ে যায়, ভাবো যে জি1 দশায় যে সমস্ত বলা অঙ্গাণু উৎসেচক পদার্থ উৎপন্ন হওয়া দরকার যদি না হয়, তাহলে জি1 থেকে কখনো জি2 তে আসতে দিবে না। এই যে এখানে কি থাকে? এখানে তোমার গার্ড দেয় এনএসজি কমান্ডো থেকে। এই এনএসজি কমান্ডো গুলো কি করে গার্ড দেয়? যদি জি1 দশায় যে সমস্ত কাজ করা দরকার তুমি কাজ করতে পারো নাই, তো সেই সময়কালে যদি করতে না পারো তাহলে জি8 দশায় আসতে পারবে না। এই দশার এখানে আবার চেক পয়েন্ট আছে, এগুলোকে কি বলা হয়? চেক পয়েন্ট। ধ্যান রাখো, চেক পয়েন্ট বলা হয়। চেক করবে, যেমন যদি বলা হয় তুমি ক্লাস 5-এ পাস না করে ক্লাস 6-এ উঠতে পারবা, ক্লাস 6-এ পাস না করে একবারে 10-এ উঠতে পারবা না। ঠিক একই রকম ভাবে ধাপে ধাপে উঠতে লাগে। তারপরে জি2 দশা, এখানে আবার চেক পয়েন্ট আছে। তাহলে চেক পয়েন্ট আছে কি থাকে? চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট পার হয়ে তারপরে প্রোফেজ দশা যাবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই দশায় বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি। সাপোজ একটা ডিম আছে, কোষ বিভাজন কোথাও মানে একটা ডিম আছে, ডিমটা তুমি কি একটা মুরগি বসলো, বাস তাতে দুইটা ডিম হয়ে গেল। ঠিক একই রকম ভাবে একটা কোষে দুইটা কোষে পরিবর্তন হওয়াকে বলা হয় কোষ চক্র বলা হয়। এই কোষ চক্রের মাধ্যমে তুমি কি হয়? কোষের তোমার ধারাধার বৃদ্ধি হয়। সাপোজ এইখানে একটা কোষ আছে, এইখান থেকে যদি ফিরে আসে এইখানে চলে আসে, তাহলে বলবো তোমার দুইটা কোষ তোমাকে হয়ে যাবে। কয়টা কোষ হয়ে যাবে? দুইটা তোমার কোষ হয়ে যাবে। এই কোষ চক্রের ফলে কি হবে? বলবো কোষের বৃদ্ধি তোমার ঘটে। এবার কি হয়? এইখানে তোমার কমান্ডো থেকে একদম জবরদস্ত কমান্ডো, কাউকে যেতে দেবে না, একদম বন্দুক নিয়ে আসে। এবার কোনো কারণে অঙ্কোজিন নামে একটা আছে, তামাকে যেগুলোতে এগুলোতে থাকে বলে অঙ্কোজিন। অঙ্ক যদি জিন আসে তাহলে এই কমান্ডো গুলাকে
ধ্বংস করে দেয়। অঙ্কোজিন অঙ্গ হয়ে গেছে, অঙ্কোজিন হবে। অঙ্কোজিন চেক পয়েন্টকে নষ্ট করে দেয়, ফলে কোষ খুব তাড়াতাড়ি বিভাজিত হয়। কোষ খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, ফলে টিউমার, ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দেয়। রোগ দেখা যায়। তাহলে বলো কোষ চক্রে এটাই তোমার গুরুত্ব, যে কোষ চক্রে যদি গুরুত্ব বলা হয়, দেখো কোষ চক্রে কি কি উৎপন্ন হয় সেগুলো লেখো। কোশ্চেন হলে ধ্যান রাখা দরকার। এই কোষ চক্রের মাধ্যমে তোমরা জানতে পারি যে কোষ চক্র যদি বলা হয় চেক পয়েন্ট যদি নষ্ট হয়ে যায়, কোশ্চেন পরীক্ষা চেক পয়েন্ট নষ্ট হলে কি হবে, বললাম চেক পয়েন্ট নষ্ট হলে কোষ তাড়াতাড়ি বিভাজিত হবে এবং টিউমার ইত্যাদি তোমার টিউমার, ক্যান্সার এগুলো তোমার রোগ দেখা দেবে। তাহলে বললাম কোষ চক্রের গুরুত্ব যদি বলা হয়, কোষ চক্রের গুরুত্ব যদি বলা হয়, নাম্বার ওয়ান আসবে যে G1 দশায় কি কি উৎপন্ন হয়, দেখো বলো ওগুলা। G1 দশায় প্রোটিন, RNA, উৎসেচক উৎপন্ন হয়। 2 নম্বর এস দশায় ইন্টারফেসের এস দশায় বললাম যে ডিএনএ এর সংখ্যায় বৃদ্ধি ঘটে বা দ্বৈতকরণ হয়, দ্বৈতকরণ হয়। দ্বৈতকরণ ঘটে। চেক পয়েন্ট নষ্ট হলে ক্যান্সার, টিউমার ইত্যাদি দেখা দেয়। ব্যাস কোষ চক্রের গুরুত্ব শেষ। কোশ্চেন পরীক্ষা আসে কোষ চক্রের গুরুত্ব কি, যেগুলো আমরা পড়লাম ওগুলাতে লিখে দেবো। G1 দশা প্রোটিন, RNA তোমার উৎপন্ন হয়, এস দশায় ডিএনএ দ্বৈতকরণ ঘটে, চেক পয়েন্ট নষ্ট হলে ক্যান্সার, টিউমার ইত্যাদি রোগ দেখা যায়। আর একটা লিখবো যে G2 দশায় কোষীয় অঙ্গাণুগুলার আকার ও সংখ্যায় বৃদ্ধি ঘটে। ব্যাস শেষ। আশা করি তোমার বুঝতে পারা গেল। এই G2 দশায় কোষীয় অঙ্গাণুগুলির আকার ও তোমার সংখ্যায় বৃদ্ধি ঘটে, কোষ চক্র শেষ। বলা হয় কোষ বিভাজনের গুরুত্ব বলি। কোষ বিভাজনের গুরুত্ব, কোষ বিভাজনের গুরুত্ব যদি বলা হয়, দেহের বৃদ্ধি,
ক্ষয়পূরণ, পরিস্ফুটন, ইত্যাদি হয়। 2 নম্বর পুনরুৎপাদন। যেমন দেখবে গিরগিটি গিরগিটি যদি লেজ কোনো সময় কেটে যায়, গিরগিটি হচ্ছে খুব তোমার খুশি হয়ে, কেন বলে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সেই গিরগিটির যে লেজ যে আছে আরো তাড়াতাড়ি তোমার উৎপাদন তোমার হয়, খুব শীঘ্রই উৎপন্ন হয়, এটাকে বলে উৎপাদন। হলো গিরগিটি গিটির লেজ কেটে গেলে এই পদ্ধতিতে বা কোষ বিভাজনের মাধ্যমে ফিরে পায়। এটা গেল কি বলে কোষ বিভাজনের গুরুত্ব। পুনরুৎপাদন হয়, দেহের তোমার ক্ষতিপূরণ ক্ষয়পূরণ হয়, কোষ বিভাজনের ফলে অভিব্যক্তি তোমার ঘটে, ব্যাস এটা গেল কোষ বিভাজন। বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। 4 নম্বর যদি বলা হয় যে নিম্ন শ্রেণীর বলা ব্যাকটেরিয়া, তারপরে বলবো অ্যামিবা, তারপর প্যারামোসিয়াম, জনন কোষ বিভাজনের মাধ্যমে ঘটে। তাহলে কোষ বিভাজনের গুরুত্ব আজকে বোঝা গেল যে কেননা কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ তারা যৌনতনন করতে পারে না, মানে ছেলে আর মেয়ে একসঙ্গে বিবাহ হয় না হয়েই তারা তোমার কি করে পুরো একটা কোষ আছে ওইটা আলাদা হয়ে বিভাজন হয়ে দুইটা কোষে পরিণত হলো, মানে বাচ্চা তাড়াতাড়ি তোমার ধারাধার বাচ্চা হয়। যেমন অ্যাডামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে যদি তোমার দেখা যায় সব থেকে বেশি যে করোনা ভাইরাস যদি বলা হয়, ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়। ঘন্টায় ঘন্টায় লাখো দিয়ে তোমার কোষ উৎপন্ন হতে যেতে পারে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। অ্যামাইটোসিস কোষ বিভাজনের যদি গুরুত্ব বলা যায়, তাহলে বলবো যে কোষের এই বিভাজনের মধ্যে কোষের নালীকে জীবের সংখ্যায় বৃদ্ধি ঘটে, জীবের জনন ক্রিয়া সম্পন্ন হয় এবং জীবের সংখ্যায় বৃদ্ধি ঘটে। জীবের সংখ্যায় বৃদ্ধি ঘটে। বাস উদাহরণ হিসেবে বলা যায় অ্যামাইটোসিস পদ্ধতির মাধ্যমে অ্যামিবা, প্যারামোসিয়াম, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জনন কার্য সম্পন্ন হয়।
মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব বলা হয় দেহের আকার বৃদ্ধি, দেহের বৃদ্ধি। যেমন আমরা আগে যদি ছিলাম মাত্র 4 কেজি 5 কেজি, এখন বড় হয়েছে 50 কেজি 60 কেজি হয়ে গেছি। এটা কিসের জন্য বলবো, তোমার মাইটোসিস কোষ বিভাজন করছে, তার জন্য হয় দেহের বৃদ্ধি ঘটে। পরে যদি বলা হয় দেহের বৃদ্ধি ঘটে, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব দেহের বৃদ্ধি ঘটে, অ্যান্ড দেহের বৃদ্ধি ঘটে। 2 নম্বর যদি বলা যায় ক্ষয়পূরণ হয়, ক্ষতিপূরণ। ক্ষতস্থান কোনো জায়গায় কাটা গেলে ক্ষতস্থান পূরণ হয়, ক্ষতস্থান পূরণ হয়। দেহের পরিস্ফুটন হয়, ভ্রূণের বৃদ্ধি ঘটে। কেবলমাত্র হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড মানে নিষেক প্রক্রিয়ার সময় মাইটোসিস প্রক্রিয়া তোমার দরকার হয়, বাকি ভ্রূণের পরিস্ফুটনের জন্য ফুটন হয়। কোষের পদ্ধতি বলবো মাইটোসিস পদ্ধতি। লাস্ট আসবো মিওসিসের গুরুত্ব। মিওসিসের গুরুত্ব মিওসিসে যদি গুরুত্বের কথা বলা হয় তো ধ্যান রাখা দরকার অপাত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখার প্রয়োজন হয়। ধ্রুবক রাখে। এই মিওসিসের মাধ্যমে বলবো তোমার নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। বলা হয় ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, অপাত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। জনন কোষের উৎপত্তি ঘটে। ব্যাস, মিওসিস কোষ বিভাজন শেষ। এবার আমরা আসবো প্রোফেজ দশা। কি আসবো? প্রোফেজ দশা। দেখো প্রোফেজ দশা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন 4 ভাগে ভাগ করা হয়। এখানে লেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর এটা তুমি লেখো টেলোফেজ। প্রো মানে আগে, বা পূর্ব। মেটা মানে মধ্য। অ্যানা মানে অ্যানারা দরকার নেই। টেলো মানে শেষ। এটা তোমার বলা হয় মাইটোটিক ফেজে হচ্ছে প্রথম দশা, দ্বিতীয় দশা,
তৃতীয় দশা এবং তোমার চতুর্থ দশা। এইখানে শুধু কিছু কিছু জায়গা লিখে রাখো, এইখান থেকে কোশ্চেন একটা বারবার পরীক্ষায় এখান থেকে হচ্ছে কোশ্চেনটা দেয়। কেমন কোশ্চেন দেয়, যে এখানে লেখো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে। আর এটাকে লেখো নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের সম্পূর্ণ নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ অবলুপ্তি ঘটে। আর এইখানে লেখো ক্রোমোজোমগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রোমোজোমগুলি ক্রোমোজোমগুলি কোষের ক্রোমোজোমগুলি নিরক্ষীয় অঞ্চলে বা বিষুব অঞ্চলে চলে আসে, ফলে নিরক্ষীয় অঞ্চলে তোমার চলে আসে। বাস এইটুকু মনে রাখলে, মেটা মানে মাঝখানে, মাঝখানে চলে আসে। এখানে লেখো ক্রোমোজোমগুলি মেরুর দিকে গমন করে, একে অ্যানাফেজিও চলন বলে। অ্যানাফেজিও চলন বলে, বা কোশ্চেন পরীক্ষা আসে অ্যানাফেজিও চলন কোথায় দেখা যায়, তাহলে বলবো তুমি অ্যানাফেজ দশায়। এই দশায় ক্রোমোজোমগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা লাস্ট বিশাল বিশাল ইম্পর্টেন্ট লাগাও, 8-10টা ইম্পর্টেন্ট লাগাও, এইখান থেকে কোশ্চেন আসে। বলবো এই দশায় ক্রোমোজোমগুলি মেরুর দিকে গমন করে, একে অ্যানাফেজিও চলন বলে। এই দশা ক্রোমোজোমগুলি VLJ আকৃতির দেখতে হয়, দেখতে হয়। আর এই দশায় লেখো এই দশায় নিউক্লিয় পর্দা, এটাও বারবার পরীক্ষা আসে, স্টার মার্ক লাগাও। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, আবির্ভাব ঘটে। পুনরাবির্ভাব বলতে কি বোঝানো হয়, মানে এরা আবার ফিরে আসে। এর ছবিগুলা দেখিয়ে দেই,
এখানে এগুলোকে বলা হয় নিউক্লিয় জালক। নিউক্লিয় জালক। মেটাফেজ দশায় এইখানে লেখো মেরু, এটাকে লেখো কি মেরু। এইখানে তোমার দেখো বেমতন্তু, এটাকে লেখো লেখো মেরু, এগুলোকে লেখো বেমতন্তু। বেমতন্তু ক্রোমোজোম গুলা এইখানে আসবে, ঠিক মাঝখানে আসবে। এই ক্রোমোজোম গুলা এক্স আকৃতির দেখতে হয় জন্য এরকম তোমার হয়, ঠিক মাঝখানে যদি বলা হয়, মাঝখানে একটা বড় করে দিয়ে দিই, এই যদি মাঝখানে বলা হয়, এই মাঝখানেরটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। এই যে উপরে যেগুলো আছে এরকম আকার দেখা যাচ্ছে, এই যে এইরকম 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 এইরকম, এটাকে বলা হয় মাঝখানেরটা বলা হয় সেন্ট্রোমিয়ার। এটাকে বলা হয় ক্রোমাটিড, এটাকে বলে ক্রোমাটিড। আর পরে পাশে দুটোকে বলে সিস্টার ক্রোমাটিড। আর এইটা এটা আর এটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এটাকে বলা হয় কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড দেখলাম না, তাহলে এটাকে বলা হয় কি বলা হয়? এটাকে বলে মেরু। এইখানে তোমার থাকে তোমার সেন্ট্রিওল থেকে, কি থেকে? সেন্ট্রিওল। তাহলে এটাকে বলা হয়, এই এরিয়াটাকে বলা হয় মাঝখানে, এটাকে বলা হয় বিষুব অঞ্চল। দেখো এটাকে বলা হয় মাঝখানে যেটাকে বলা হয় বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল। বা নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল। আসবো এইখানে বলা হয় এগুলো হচ্ছে বেম, বলা হয় বেমতন্তু। এরা কি দেবে? যে ক্রোমোজোম গুলো এদিকে হচ্ছে সরে চলে আসবে। তাহলে বিভিন্ন আকৃতির তোমার দেখা যায়, দেখো ভি এল জে আই এরকম তোমার দেখা যায়, দুই মেরুর দিকে চলে আসবে। এই যে ক্রোমোজোমের যদি ভি বলা হয়, ভি আকৃতির ক্রোমোজোম, ভি আকৃতির ক্রোমোজোম বিভিন্ন আকৃতি। আর এদিকে না লিখবো তোমার ক্রোমোজোমের নামকরণ। জমের নাম যদি ভি আকৃতির হয় তাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। মেটা মানে মাঝখানে, সেন্টারটা মাঝখানে, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এই জন্য বলা হয় মাঝখানেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মেটা সেন্ট্রিক ক্রোমোজোম। যদি এল আকৃতির হয় তাহলে বলবো সাবমেটাসেন্ট্রিক। আর যদি আই আকৃতি হয় তাহলে বলবো টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। আর যদি বলা হয়
কি আকৃতির? জে আকৃতির হয়, তাই লেখো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। বাকিটা টেলোফেজ দশা, বাকি প্রত্যেকটা দশা এঁকে দিলাম পরীক্ষার ক্ষেত্রে। এই দুইটা দশা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা মনে রাখতে লাগবে, বাকিগুলো মনে না রাখলে চলবে। এই দশা যেমন তোমার নিউক্লিয় জালক থেকে ক্রোমাটিড গঠন হয়, এগুলোকে বলা ক্রোমাটিড। এই যে ক্রোমাটিড গঠন হচ্ছে, তাহলে কোন দশায় ক্রোমাটিড গঠন হয়? বলো প্রোফেজ দশায় ক্রোমাটিড ক্রোমাটিড গঠিত হয়। ব্যাস, এবার এগুলি তোমার শেষ। বাকি আছে একটু যে ক্রসিং ওভার কোথায় দেখা যায়। ওভার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মিওসিস ওয়ান দশার মিওসিস ওয়ানের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার দেখা যায়। ক্রসিং ওভার দেখা যায় মিওসিস ওয়ানের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার দেখা যায়, ধ্যান রাখা দরকার। ক্রসিং ওভার কি এবার এটা বলে দিই। সাপোজ এরকম ক্রোমোজোম আছে, এটা লাল, এটা সাদা আছে। এখানে কি হবে? এটা তো লাল হয়ে যাবে পুরোটা, এটা লাল ক্রোমোজোম পুরোটা, এটা হবে সাদা। এরকম সাদা কালারিং হবে। যদি ক্রসিং ওভার হয় তাহলে এদের হচ্ছে খণ্ডাংশের বিনিময় ঘটবে। পরের স্টেপে যদি দেখা যায় তাহলে আসবে কি, এটা এরকমই থাকবে। দেখো এই ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে, এর সাদাটা এখানে আসলো, এর সাদাটা এখানে গেলো, এর লালটা এখানে গেলো, এরকম করে ক্রসিং ওভার ঘটে, ফলে হচ্ছে মিউটেশন হয়। কি হয়? মিউটেশন হয়। তাহলে ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটে যে পদ্ধতিতে ক্রোমোজোমের দুটি সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে তাকে বলা হয় ক্রসিং ওভার। বলবো ক্রসিং ওভার কাকে বলে? দুটি সমসংস্থ ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে। খণ্ডাংশের বিনিময় ঘটে
একে ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভার বলা হয়। ক্রসিং ওভারের তাৎপর্য, গুরুত্ব। ক্রসিং ওভারের যদি গুরুত্ব বলা হয়, নাম্বার 1, কোষের মিউটেশন ঘটে, বলা হয় মিউটেশন, অভিব্যক্তি। নতুন ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়। নাম্বার 2, ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয়, জীবের অভিব্যক্তি ঘটে। মিউটেশন হয়, বাস ক্রসিং ওভার কমপ্লিট। ক্রসিং ওভার কমপ্লিট। এবার চলে যাব আমরা জনন। দেখো জনন, যে জৈবনিক প্রক্রিয়ায় জীবের সম আকৃতি, সম্পন্ন, সমগুণ সম্পন্ন ও সমগুণ সম্পন্ন জীবের উৎপত্তি ঘটিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাকে জনন বলে। আজকে জনন যদি বলা হয়, ভারত 1 নম্বরে আছে। ভারতে ইয়ংস্টার যারা আছে, যুবা কিশোরী খাও জনন বাড়াও। ভারত 141 কোটি লোক। এই জনন তুমি কি বলা হয়, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন জীবের উৎপত্তি তোমার ঘটিয়ে নিজের তোমার জীবসত্তারা তোমাকে বলা হয় বা পরিবেশের ভারসাম্য তোমার রক্ষা তোমার করে, তাকে বলা হয় তোমাকে জনন। জননের মাধ্যমে কি হয়, নিজের সংখ্যায় তোমার বৃদ্ধি তোমার ঘটানো হয়। জননের মাধ্যমে বলা হয় পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষা করা। জননের যদি গুরুত্ব বলা হয়, জননের গুরুত্ব যদি মানুষ না থাকে বা কোনো সময় গরুর যদি তোমার বাচ্চা না হয়, মানে বাচ্চা হওয়াটাকে বলা হয় জনন। যদি না হয় বা ভেড়ার বাচ্চা না হয়, ছাগলের বাচ্চা না হয়, তাহলে কি হবে, তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে জননের গুরুত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষা করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, নিজ সত্তা বিশিষ্ট জীবের অস্তিত্ব বজায় রাখা, যা বাচ্চা দেওয়ার ফলে কি হয় সেটা বাকিটা তোমরা আরামসে লিখতে যাচ্ছে পারবে। জনন যদি বলা হয় সাধারণত 2 প্রকার।
বলে যৌন জনন আর অযৌন জনন, একবারে পার্থক্য লিখিয়ে দেই, যৌন জনন অযৌন জননের পার্থক্য, তাহলে এইখানে তোমার কোশ্চেন ঘুরে ফিরে একদম চলে আসবে। কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসে, যৌন জননের একক কি, অযৌন জননের একক কি। দেখো অযৌন জনন, আই দেখে রাখো যৌন জনন। অযৌন জনন, যৌন জনন। দেখো একটি জীবের বলা হয় অযৌন জননে, মানে কোনো রকমের ছেলে আর মেয়ের দরকার নেই, কেবলমাত্র একটা গাছ আছে, গাছ নিজে নিজে তোমার জনন করবে, ব্যাকটেরিয়া নিজে নিজে জনন করবে, একটি জীবের প্রয়োজন। যৌন মানে দুইজন, আমরাও তোমাকে যৌন সম্পর্ক মনে মনে থাকা দরকার, একটি জীবের প্রয়োজন। এটা বলবো দুটি জীবের প্রয়োজন, দুটি প্রয়োজন। কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। অযৌন জননে রাখো স্পোর বা রেণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পোর বা রেণু। আর যৌন জননের একক হচ্ছে গ্যামেট, যৌন জননের একক হলো গ্যামেট। অযৌন জননের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি হয় না। আর এখানে লেখো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন যৌন জননে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি ঘটে। উৎপত্তি ঘটে। নাম্বার 2, নাম্বার 4 দিয়ে দেই। অযৌন জননের অযৌন জননে বা অযৌন জনন কিসে কিসের মাধ্যমে হয়, বলে অ্যামাইটোসিস, অযৌন জননে মাইটোসিস, মাইটোসিস ও কখনো কখনো মিওসিস প্রক্রিয়া দেখা যায়। দেখা যায়। আর এটার ক্ষেত্রে যদি বলা যায় যৌন জননে কেবল মিওসিস প্রক্রিয়া দেখা যায়। বাস এইখানে কোশ্চেনে কি আসবে, ওই রেণু বা এটাকে লেখা থাকে গ্যামেট, এই দুইটাই পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে কোশ্চেন, বাকিগুলো তো কম আসে পরীক্ষায়। চলো পরে কোশ্চেনে আসি। লিখে নেবে, পজ করে ভিডিওটা একদম লিখে নেবে। দেখো যৌন জননের তাৎপর্য। তাৎপর্য যদি বলা হয়, যৌন জননের ফলে যে নতুন প্রজাতি বিশিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন
জীবের উৎপত্তি ঘটে তা প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হয়। নাম্বার 2, যৌন জননের ফলে অভিব্যক্তি ঘটে। যৌন জননের ফলে অভিব্যক্তি ঘটে। উন্নত প্রাণীর উৎপন্ন হয়। কেন হয়? এগুলো ক্রসিং ওভারের জন্য হয়। উন্নত জীবের উৎপত্তি ঘটে, অভিব্যক্তি হয়, মিউটেশন ঘটে। 5 নাম্বার जो বলা হয় ক্রসিং ওভার। ওভারাত্মক ঘটে। ব্যাস, ধ্যান রাখা দরকার। হয়েছে এটা? আশা করি এটা হয়ে গেছে। আর অযৌন জননে একই এত বৈশিষ্ট্য সম্পন্ন তোমার জীবের উৎপন্ন হয়, এদের দেখতে তোমার আলাদা হয় না। এবার লিখি জনন যে আছে বিভিন্ন প্রাণীর জনন। এইখান থেকে উদাহরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগাও এটা স্টার মার্ক। লেখো এদিকে যে ফিউশন, ফিশন, ফিউশন লেখো, ফিউশন লেখো, ফিউশন। এদিকে লেখো কোরকোদ্গম, ফিশন লেখো, কোরকোদ্গম লেখো। তারপরে লেখো কি বলা হয়, ফিশন লেখো, কোরকোদ্গম লেখো, পুনরুৎপাদন লেখো। পুনরুৎপাদন, রেণু উৎপাদন লেখো। মানে কারা কারা করে, কারা কারা কোন কোন পদ্ধতির মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে সেটা তোমাকে ধ্যান রাখা দরকার। পরীক্ষায় বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে। আর এটা লেখো খন্ডী ভবন। ফিশন বা বিভাজন, বাংলাতে বলা হয় বিভাজন। বিভাজন পদ্ধতিতে যদি বলা হয় তাহলে অ্যামিবা করে নামটা দেয়। যে ফিশন পদ্ধতিতে বলা হয় জনন কে করে, বলবো তোমাকে বলা হয় অ্যামিবা। কোরকোদ্গম যদি বলা হয় লেখো হাইড্রা। হাইড্রা, তারপরে লেখো ইস্ট, হাইড্রা, তারপরে লেখো ইস্ট। পুনরুৎপাদন লেখো প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া পুনরুৎপাদনের মাধ্যমে করে। রেণু উৎপাদনের মাধ্যমে লেখো ছত্রাক, পোগোনেটাম, ছত্রাক। আর খন্ডী ভবনের মাধ্যমে লেখো স্পাইরোগাইরিয়া। উদাহরণ লেখো স্পাইরোগাইরিয়া। কোশ্চেন পরীক্ষায় আসে জনন কে কিসের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে, তাহলে বুঝতে বলা হয় ফিশন বা বিভাজন পদ্ধতির মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে অ্যামিবা। কোরকোদ্গমের মাধ্যমে তোমার ইস্ট এবং তোমার হাইড্রিয়া। পুনরুৎপাদনের মাধ্যমে বলবো যে প্ল্যানেরিয়া হয়, তারপরে হাইড্রিয়া হয়, তারপরে স্পঞ্জ হয়, ছত্রাক হয়, পোগোনেটাম হয়, পোগোনেটাম এটাও একটা ছত্রাক। আর স্পাইরোগাইরা বলা হচ্ছে খন্ডী ভবন পদ্ধতির মাধ্যমে জনন কার্য তোমার সম্পন্ন করে। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।